আসসালামু আলাইকুম সবাইকে। কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা দিয়েছিলাম যে আজকে সিনিয়র অফিসার 22 সাল ভিত্তিক যে পরীক্ষাটি হয়ে গেল, আর্টস ফ্যাকাল্টি যে পরীক্ষাটি নিয়েছে তার গণিত অংকের সমাধান দেব। 1 ঘন্টা আগে মনে হয় আমি সেটা বলেছিলাম। তো আমাদের প্রস্তুত হতে কিছুটা সময় লেগেছে, তাই কিছুটা সময় আমরা লেট করে ফেলেছি, সেজন্য আন্তরিক দুঃখিত। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দেন, যাতে আমাদের সবাই ফ্রেন্ড সার্কেল আপনাদের যারা আছে সবাই দেখতে পারে। এবং গণিতের অংশ যেটা আমরা আলোচনা করবো বলেছি সেটা একদম বেসিক, যে ভেঙে চুরে কথা বলা বিস্তারিত সমাধানটা আজকে আমরা দিব। আর আমি সবসময় বলেছিলাম যে আর্টস ফ্যাকাল্টি গণিত খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেন তারা করে। আমার আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম ওরা কোন কোন টপিকগুলোতে কোশ্চেন করে। একদম বিগত যে কিছু পরীক্ষা ছিল তাদের মধ্যে একদম ডিফারেন্ট যে জায়গাগুলো ছিল সেগুলোই বলেছিলাম। যেমনটা বলেছিলাম সঞ্চার পথ কোশ্চেন পেয়েছেন ওরা, ত্রিকোণমিতি থেকে প্রচুর কোশ্চেন করে তাও পেয়েছেন ওরা, প্রবাবিলিটি কম্বিনেশন কম্বিনেশন এই সকল জায়গা থেকে প্রবাবিলিটি দিয়েছে, এই জায়গাগুলো ডিফারেন্ট ছিল। এবং ওরা সেট বা এলজেব্রা থেকে বেশি কোশ্চেন দিয়ে থাকে। যাই হোক, আমরা একটু সমাধান দেখি কারা কারা কোথা থেকে জয়েন করেছেন এবং কার কেমন আসবে। আপনারা নিজেদের প্রশ্ন সমাধান করার পর তাদের প্রেডিকশন কি আসছে, যে আসলে কত মার্ক হলে কি কাজ যেতে পারে, এগুলো একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আসলে আমরা প্রথমে দেখি কি আছে। ওকে, আসলে আমরা একটু দেখি কে কি আনসার করেছেন, সেটা কমেন্টসে লিখে ফেলবেন যে আপনি এইটা আনসার করে আসছেন। তারা বলছে দ্য প্রাইস অফ আ টিভি চেঞ্জ ফ্রম 240 টাকা টু 300, তার মানে 300 টাকা থেকে পরিবর্তন হয়ে সেটা 240 টাকা হয়ে গেল। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, মানে 240 টাকা থেকে পরিবর্তন হয়ে সেটা হয়ে গেছে কত, 300 টাকা। দ্যাট মিনস 240 টাকার জিনিস সেটা হয়ে গেল 300 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল। যারা আমার পার্সেন্টেজের ক্লাস করেছেন তারা কিন্তু জানেন যে আমি টার্গেট বাই বেস, ইনক্রিজের ক্ষেত্রে বেস কি হয়, ডিক্রিজের ক্ষেত্রে বেস কি হয়, এই জিনিসগুলো ভালো করে আলোচনা করেছিলাম। তার মানে এই বেসিকটা থেকে আপনি এই কোশ্চেনটা ডিরেক্ট পেয়ে গেলেন। তো এখানে কি বলছে আমাদের কোশ্চেন, যেটা বলছে সেটা হচ্ছে 240, এখান থেকে আমার হলো কত, 300। তাহলে আমরা যদি বলি তাহলে বৃদ্ধি পেয়েছে কত, এক্স্যাক্টলি টাকায় বৃদ্ধি পাইছে কত, এক্স্যাক্টলি টাকায় বৃদ্ধি পেয়েছে 60 টাকা। এটাকে বলছে পার্সেন্টেজে কনভার্ট করতে। তাহলে পার্সেন্টেজে যদি কনভার্ট করি, আমি যেটা শিখিয়েছিলাম যে টার্গেট বাই বেস ইনটু 100, পার্সেন্টেজের সূত্রটা আমরা বলেছিলাম টার্গেট বাই বেস ইনটু 100। তাহলে দেখেন আমরা এটাও বলেছিলাম যে টার্গেটটা কি হবে, ফলাফল। তাহলে ফলাফলটা কি দেখেন, কত বৃদ্ধি পেয়েছে, 60 বৃদ্ধি পেয়েছে। তাহলে 60 হচ্ছে আমাদের টার্গেট। এবার আসেন আমাদের বেসের কথা যদি বলি, কোনো কিছু যদি বৃদ্ধি পায় কার উপর দাঁড়িয়ে বাড়ে, বলেছিলাম কমটার উপর দাঁড়িয়ে বাড়ে। তাহলে 240 হচ্ছে আমাদের কি, 240 হচ্ছে আমাদের বেস, যেহেতু পার্সেন্টেজ তাই ইনটু কি 100। দেখেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই ক্যালকুলেশনটা করতে হয়েছে, এবং ওই ক্যাটাগরি কোশ্চেনে ইনক্রিজ এবং ডিক্রিজের, যারা আমার বেসিক ক্লাস করেছেন তাদের জন্য আজকের কোশ্চেনটা একদমই ইজি ছিল। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে, 4 4 25 কত, 100। তার মানে কত পার্সেন্ট, 25%। আমি লাস্ট চিটাগাংয়েও পার্সেন্টেজের ক্লাস নিয়ে আসছি, যারা চিটাগাং এর স্টুডেন্ট আছেন তারা বলেন এই ইন্টেল ডিগ্রি থেকে দিতে পেরেছেন কিনা। ফার্মগেটে ক্লাস নিয়ে আসছিলাম, নীলক্ষেতেও নিয়ে আসছিলাম। তো এই বেসিক জায়গাগুলো থেকে সবসময় কোয়েশ্চেন আসে, সেটা বুঝতেই পারছেন। আর আর্টস ফ্যাকাল্টি মানেই হচ্ছে বেসিক। আসেন তাহলে আমরা পরে কোয়েশ্চেনটাতে আসি। নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি বলছে। আমি খুব জোর দিয়ে একটা কথা বলেছিলাম, কিসের জন্য, আর্টস ফ্যাকাল্টির জন্য। সেই জোর দিয়ে কি বলেছিলাম, ওরা সঞ্চার পথ থেকে কোয়েশ্চেন করে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে ওরা কোয়েশ্চেন করে। দেখেন সেই কোয়েশ্চেন কিন্তু চলে আসছে। তো যারা কোঅর্ডিনেট জিওমেট্রির কোয়েশ্চেন গুলোর বেসিক দেখে গিয়েছিলেন তাদের জন্য এই কোয়েশ্চেনটা কোনো ব্যাপারই ছিল না। আর যারা এই কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক বা আইডিয়া ছিল না, তারা কিন্তু এই কোয়েশ্চেন আপনি কখনোই পারবেন না। ম্যাথ ছোট, কিন্তু আপনার বেসিক না থাকলে এই ম্যাথ আপনি কখনোই আনসার করতে পারবেন না। সুতরাং আমরা যে কথাগুলো বলছি সেগুলো অভিজ্ঞতা থেকে বলেছিলাম। দেখেন কি বলছে, দ্য লাইন y ইকুয়াল
2x minus 1 ফাইন। এই লাইনটা কোথায় আছে? কাটস দ্য এক্স এক্সিস্ট, মানে এক্স অক্ষে এই লাইনটি আছে হচ্ছে y ইকুয়াল কত 2x minus 1। এখন বলছে এট পয়েন্ট পি, কোন পয়েন্টে আছে? পি পয়েন্টে আছে। দ্য কোঅর্ডিনেটস অফ পি আর, তাহলে পি এর কোঅর্ডিনেট বা আমরা যদি বলি সঞ্চার পথ তাহলে কি হবে? খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমাদের, ধরেন তারা বলছে যে এটা কাটতে বলছে কোথায়? এক্স অক্ষে কাটতে বলছে। তাহলে এই হচ্ছে এক্স অক্ষে, এই এক্স অক্ষে আমরা কি কাটবো? একটি বিন্দু পি, সাপোজ এই হচ্ছে পি বিন্দু। এখন তারা বলতেছে যে y সমান 2x minus 1 হলে এখানে p এর ভ্যালু, p এর কোঅর্ডিনেটটা কত বা ভুজ এবং কোটিটা কি হবে? খেয়াল করে দেখেন তো, যদি আমরা x অক্ষে কাটি তাহলে y এর মান, অবশ্যই y এর মান আমার কি হবে? y এর মান 0 হবে, এটা মাথায় রাখতে হবে। যদি আমরা x অক্ষে একটা পয়েন্ট কাটি তাহলে সেখানে y এর মান অবশ্যই কি হবে? 0 হবে। এবার আসেন ডিরেক্ট সমীকরণটাই চলে যায়, আর কোনো কিছুই চিন্তা করার দরকার নাই। y ইকুয়াল, তারা কি বলেছিল? 2x minus 1। তাহলে আমরা এখানে y এর মান পেয়ে গেলাম, কোটি যেটা সেটা আমরা 0 পেয়ে গেলাম, ভুজ দ্যাট মিন্স x এর মান বের করবো এখন। তাহলে আমরা কি এটা বলতে পারি যে 2x plus 1 ইকুয়াল, একটু ঘুরিয়ে লিখলাম y, এবার y এর মানটা আমরা কত বসাবো? 0 বসাবো। দেখেন কত সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। 2x plus 1 ইকুয়াল এবার 0, কোথা থেকে 0 আসছে? x এ যদি আপনি, x অক্ষে যদি আপনি কোনো একটি বিন্দু কাটেন তাহলে y এর মান অবশ্যই 0 হতে হবে ওই শর্ত থেকে। তাহলে আমরা বলতে পারি 2x ইকুয়াল, এটা কি প্লাস ছিল না মাইনাস ছিল? সরি, এটা মাইনাস ছিল, এটা এখানে মাইনাস হবে। তাহলে 2x minus 1 minus 1, তার মানে প্লাস 1, উভয় পাশে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে x এর মান 1/2। অতএব x y এর কোঅর্ডিনেট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে x এর মান হচ্ছে হাফ, আর y এর মান কত পেলাম? 0। তাহলে হাফ এবং 0 কোথায় আছে? অপশন বি তে আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন বি। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, এটা চোখে চোখে আনসার করা যায় খাতা কলম ছাড়াই। তবে আপনি এটা বেসিক যদি না জানেন তাহলে এটা আসলে আপনার জন্য কখনোই সম্ভব না। সময়ের ব্যাপার পরে এটা কখনোই সম্ভবই হবে না। এবার তারা কি বলছে যে মৌলিক সংখ্যা থেকে খুব সিম্পল একটা কোশ্চেন বলছে, হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন 50 and 60। তার মানে তারা বলতেছে 50 এবং 60 এর মধ্যবর্তী কয়টি প্রাইম নাম্বার আছে সেটা জানতে চাওয়া হয়েছে। যারা আমার নাম্বার সিস্টেমের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার ক্লাস করেছেন তারা এই জিনিসগুলো ভালো করে জানেন। অনেকে আনসার করছেন বি অপশন বলেছেন, আর কাদের কাদের কি আনসার করেছেন এবং কারা আপনারা মনে করছেন কাট মার্ক কত হতে পারে লিখতে পারেন কমেন্টসে। তো এটা যেটা হবে সেটা হচ্ছে দুইটি মৌলিক সংখ্যা হবে, 53 আরেকটা হচ্ছে কত 59। এই দুইটি মৌলিক সংখ্যা এর ভিতরে আছে। আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে 44, 223, 223, 21 এমন করে আমরা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, 25টি মৌলিক সংখ্যা, আমরা কিন্তু সেই জিনিসগুলো আপনাদের বেসিক ক্লাসগুলোতে বলেছি। তার মানে এই দুইটি মৌলিক সংখ্যা, সেই দুইটি কি 53, আরেকটা হচ্ছে কত 59। তো আমরা আপনাদের বলেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে মনে রাখবেন। 44, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, মোট 25টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে খেয়াল করে দেখেন 1 থেকে 10 পর্যন্ত 4টা, আবার এখানে 11 থেকে আমাদের 20 পর্যন্ত 4টা, আবার এখানে 21 থেকে 30 পর্যন্ত কয়টা? 4টা, 31 থেকে 40 পর্যন্ত কয়টা? 2টা, তারপরে 41 থেকে 50 পর্যন্ত কয়টা? 3টা, তারপরে দেখেন 51 থেকে 60 পর্যন্ত কয়টা? 2টা। আর এখান থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে, কোয়েশ্চেনটা কোথা থেকে করা হয়েছে? এই জায়গাটা থেকে। তারা বলতেছে 60 থেকে কি 50 থেকে 60 এর মধ্যবর্তী জায়গায় কয়টা মৌলিক সংখ্যা আছে? আমরা দেখতে পাচ্ছি কয়টা আছে? 2টা। তো যাদের এই বেসিক গুলো আছে বা মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা আরো বেসিক কথা বলে থাকি, ওই জিনিসগুলো যাদের একদম বেসিক ছিল এই জিনিসগুলো খুব সহজে তারা পেরেছেন এবং এটা সবাই পারবেন আশা করি। পরে আসি দেখি কি বলছে। পরে দেখেন দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে
গসাগু অফ 2x স্কোয়ার মাইনাস 1, আরেকটা হচ্ছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আরেকটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার x কিউব। এটা প্লাস হবে প্লাস প্লাস এখানে কি বলছে x মাইনাস 1, এদের গসাগু বের করতে বলছে। তার মানে গসাগু লসাগু থেকে প্রায় কোশ্চেন এসে থাকে খুব বেসিক জায়গা থেকে। তো এখানে আমরা যদি প্রথমে দেখি যে প্রথম রাশিটা আমরা একটু দ্রুত করি। প্রথম রাশিটা এখানে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দ্যাট মিন্স এক্স প্লাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2 নম্বরে আসেন, 2 নম্বর যে রাশিটা সেটা কি বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার যদি করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, এখন আমরা চাইলে এই জিনিসটাকে আরো ভাঙতে পারি। এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হতে পারে এই যে এই অংশটুকু। ঠিক আছে, এই অংশটুকুর ক্যালকুলেশনটা আমরা এটাও বলতে পারি। তার সাথে কিন্তু আবার আমরা বুঝতে পারছি এখানে এক্স স্কোয়ার প্লাস 1টা আছে। 3 নাম্বার রাশিটা কি বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স মাইনাস 1। তো আমরা এটাকে এই অংশ থেকে আমরা এক্স কিউব কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে এক্স মাইনাস 1 প্লাস 1 কমন নিলে আমাদের এখানে এক্স মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি এক্স মাইনাস 1 কমন নিই তাহলে থাকছে হচ্ছে এক্স কিউব প্লাস 1। আমরা আরেকটা সূত্র ভাঙতে পারি, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই শেষ আমাদের। এখন দেখেন আমরা যদি গসাগু মানে কি জানি, শুধু যদি সহজ করে বলি কমন অংশটুকু হচ্ছে গসাগু। এখানে এক্স প্লাস, প্রথম পদে এক্স প্লাস 1 আছে, দ্বিতীয় পদে আমরা এক্স প্লাস 1 পাচ্ছি, তৃতীয় পদেও আমরা কি পাচ্ছি, তৃতীয় পদেও আমরা এক্স প্লাস 1 পাচ্ছি, তৃতীয় পদে আবার এক্স মাইনাস 1 আছে, আবার আমাদের দ্বিতীয় পদেও এক্স মাইনাস 1 আছে, আবার আমার প্রথম পদেও কি এক্স মাইনাস 1 আছে। তার মানে আলটিমেটলি আমাদের যে কমন হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু যেটা, সেটা হচ্ছে এক্স প্লাস 1 একটা, আর একটা হচ্ছে কি এক্স মাইনাস 1। এদেরকে যদি গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে সেটা কোথায় আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। তাহলে আনসারটা কি হবে অপশন সি। অসাধারণ, ওকে ফাইন। নেক্সটে আসি। তারপরে দেখেন কোডিং এর একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। কোডিং এর একটি কোশ্চেন, সেটা কি বলছে একটু খেয়াল করে দেখেন। এই কোডিং গুলো আর্টস ফ্যাকাল্টি প্রায়শই দিয়ে থাকে। খুব সহজ একটা কোশ্চেন ছিল ক্যাট CAT, এটার কোড ছিল 3120। আরেকটা তারপরে তার বলছে ডগ সমান তাহলে কত হবে। খেয়াল করে দেখেন আমরা এখানে সহজে যে জিনিসটা আইডেন্টিফাই করব, দেখেন এ আমাদের পজিশন কততে আছে, 1 এ আছে। আমরা যদি আলফাবেট গুলো সিরিয়ালি কাউন্ট করি তাহলে এ থাকে 1 নম্বরে, তাহলে এর কোড হচ্ছে 1, বি 2 নম্বরে, বির কোড হচ্ছে 2, সি 3 নম্বরে, সির কোড হচ্ছে 3। তারপরে যেমন এখানে সি, দেখেন সি এর কোড কোথায়, সি তে আছে। ঠিক একই ভাবে টি এর কোড কত 20, টি আছে হচ্ছে 20 নম্বরে। তো ঠিক একই ভাবে তাহলে বলতেছে যে ডগ ডিওজি এর কোডটা কত হবে। তাহলে ডি আছে দেখেন কততে, এ বি সি ডি, 4 নাম্বার পজিশনে আছে হচ্ছে, 4 নাম্বার পজিশনে আছে হচ্ছে ডি। এবার আসেন ও থেকে আগে আইডেন্টিফাই করা যায় কাকে, জি কে। তাহলে এ বি সি ডি ই এফ জি 7 নাম্বারে আছে। তাহলে জির পজিশন হচ্ছে কত, জির পজিশন আমরা, ডি আছে কোথায়, ডি আছে 4 নাম্বার পজিশনে। আমরা যদি বলি এ বি সি ডি 4 নাম্বার পজিশনে, এবং এবং এখানে জি আছে কোথায় 7 নাম্বার পজিশনে। তাহলে দেখেন 4 এবং 7 একবারে আছে স্টার্টিং এ, আমরা সি তে দেখতে পাচ্ছি। তাহলে নিশ্চয়ই বলা যায় আপনি ও কে কাউন্ট করে দেখেন, ওর কয় নাম্বার পজিশনে গিয়ে পড়বে, 15 নাম্বার পজিশনে গিয়ে পড়বে। তাহলে আমরা বলতেই পারি আমাদের ডক এর কোড যেটা হবে সেটা হচ্ছে 4 15 7। এই ধরনের কোডগুলো বারবার এসে থাকে। তারপরে আসেন অনেকে আমাদের সাথে কমেন্টস করছেন, আমি কমেন্টস গুলো নিচ্ছি না কারণ দ্রুত ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জাস্ট মিলে নেবেন কার কি হচ্ছে। এখানে দেখেন আ লেডার টাচ দ্য রুফ অফ আ ওয়াল। সাপোজ
এই কোয়েশ্চেনটা ত্রিকোণমিতি থেকে কিন্তু জিওমেট্রি সেকশন থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টস ফ্যাকাল্টির। তো এই কোয়েশ্চেন গুলো আমি আমার ক্লাসগুলোতে প্রায় একটা স্পেশাল নিয়মে করিয়ে থাকি। যারা ক্লাসগুলো করেছেন লাস্ট আমাদের 28 নম্বর লেকচার, তারা জানেন যে এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে। এবং আমি এর আগেও আমাদের একটা ফ্রি ক্লাসও নিয়েছিলাম, ওইখানে এই ধরনের কোয়েশ্চেন দেখিয়েছিলাম এবং বলেছিলাম এগুলো থেকে কোয়েশ্চেন সবসময় থাকবে। তাহলে এই হচ্ছে একটা ওয়াল, ঠিক আছে। এই ওয়ালের মধ্যে একটা মই এরকম ঠেস বা হেলানো অবস্থায় আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কার সাথে? উইথ দা 15 মিটার লং ওয়াল। তার মানে এই যে ওয়ালটা আছে, এই ওয়াল এর দৈর্ঘ্য 15 বলে দিয়েছে, এবং এই ওয়ালের সাথে মই এইখানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এখানে যদিও অবনতি উন্নতি এইসব বলে দেয় না, কিন্তু অন্য একটা টিক্সে বলে দিছে। এখন বলতেছি কি, দেন দা লেন্থ অফ দা লেডার। তাহলে লেডারের দৈর্ঘ্যটা কত, মানে মইয়ের দৈর্ঘ্যটা কত। সাপোজ ধরেন এ বি সি, এটাকে আমরা খুঁটি বলছি, আর সিটা হচ্ছে এখানে লেডার। এখন আমি আপনাদের এটা কি সিস্টেমে শিখিয়েছিলাম, খুব দ্রুত কিভাবে করা যায় সেটা খেয়াল করে দেখেন। যারা ক্লাস করেছেন তারা জানেন এটা এক্স, এটা হচ্ছে √3x, আর এটা হচ্ছে কি 2x। তার মানে এটা হচ্ছে আপনার 30 ডিগ্রির বিপরীত বাহু x, আর 60 ডিগ্রির বিপরীত বাহু √3x, এবং 90 ডিগ্রির বিপরীত বাহু কি হয়? 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে 2x। এবার আসেন, আপনার কাছে জানতে চাইছি কি, এটা একটা সমকোণী ত্রিভুজ নিঃসন্দেহে, এবং এটা হচ্ছে সমকোণ। তার মানে এটা 30 হলে এই কোণটার দৈর্ঘ্য কত? এই কোণটার এই কোণের মান কত হবে? 60 ডিগ্রি। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমাদের ওই সাইন থিটা, কস থিটা এইসব ব্যবহার করে ম্যাথগুলো করার প্রয়োজন নেই। আপনি খুব দ্রুত করতে পারবেন যদি এই অনুপাতটা মাথায় থাকে। এখন খেয়াল করে দেখেন, আপনার কাছে জানতে চাইছে সমকোণের বিপরীত বাহু। আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে কত? 2x। খেয়াল করে দেখেন 2x। এখন এই x এর মান বের করতে গেলে একটা সমীকরণ লাগবে, সেটাও বলা আছে। কোথায়? দেখেন 15 দেওয়া আছে। 15 কি? 60 এর বিপরীত বাহু। তার মানে দেখেন 60 এর বিপরীত বাহুর দৈর্ঘ্য কত? আমরা বলছি ফিক্স √3x। তাহলে বলাই যায় এই যে এখানে √3x এর মানে কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। ফাইন। এবার আপনি ক্যালকুলেশন করে x এর মানটা বের করে নিয়ে আসেন। তো এইখান থেকে আমরা খুব দ্রুত কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটাও শিখাইছিলাম। যারা আমার ক্লাস করছেন তারা নিশ্চয়ই জানেন। 3 দ্বারা 15 কে ভাগ করেন, কত? 3 5 15। এই ভাগফলের সাথে √3 আবার গুণ করে দেন। ওকে ফাইন, শেষ। এবার আসেন x এর মান বসাবেন। কত? x এর মান পাইছেন 5√3। এবার আমরা এখানে বসিয়ে দিই 2 × 5√3। গুণ করলে আমরা কত পাচ্ছি? এখানে 10√3 পাচ্ছি। তো যেহেতু এভাবে আনসারটা নেই, তাহলে আপনি কাজ করেন, √3 মানটা তো অন্তত জানেন। আমি আমার ক্লাসে সবসময় বলি 1√2 এবং √3 মানটা অন্তত মুখস্থ রাখেন। তাহলে 10 × √3 মান আমরা কি বলতে পারি? √3 মান হলো 1.732 বলা যায়। তাহলে এটাকে যদি আপনি 10 দ্বারা গুণ করে দেন, তাহলে দশমিকটা এক ঘর ডানে সরে যাবে। তার মানে কত হবে? আমাদের এখানে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে 17.3 আমরা এখানে পাবো। তো 10 দিয়ে গুণ করলে কি হবে? সহজ পদ্ধতিতে গুণ কি খেয়াল করে দেখেন, 10 × √3 মান কি বলেছি? 1.73। তাহলে 10 দিয়ে গুণ করলে দশমিকটা এক ঘর ডানে সরে যাওয়া মানে কি? 17.3। এখন বলেন, এটা কি খুব কঠিন কোনো গুণ? না। আপনার √3 মান তো অন্তত মুখস্থ রাখতেই হবে পরীক্ষাগুলোর জন্য, চাকরি পরীক্ষার জন্য। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা এখানে অপশন ডি 17.3 মিটার। ওকে, খুব সহজ একটা কোয়েশ্চেন ছিল। যারা আমাদের এই বেসিক ক্লাসগুলো করেছেন তাদের জন্য এটা খুব বেশি প্রবলেম হবে না। আমরা অনেকে দেখতে পাচ্ছি কমেন্টস করেছেন। আসেন তাহলে আমরা পরে চলে যাই। পরে কোয়েশ্চেনটা দেখেন কি বলছে, ইফ ইউ রাইট ডাউন অল দা নাম্বার ফ্রম 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যাগুলো লিখেন, দেন হাউ মেনি টাইমস, কতবার ডু ইউ রাইট 5, তাহলে আপনি 5 কতবার লিখবেন? আমার লাস্ট 2 সপ্তাহের ক্লাসগুলো যারা দেখছেন তারা এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেনই কমন পাইছেন। এই ক্লাসটাও আমি নিয়েছি, বলেছিলাম মনে করে দেখেন আমার আগের লাইভ ক্লাসগুলোতে দেখেন। আমি বলেছিলাম 1 থেকে 100 পর্যন্ত শূন্য কতবার আসে, 1 থেকে 100 পর্যন্ত 1 কতবার আসে, 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 অঙ্কগুলো কতবার আসে, সুন্দর করে লিখেও দিয়েছিলাম। তাহলে এখানে 5। তো 1 থেকে 100 পর্যন্ত আমরা যদি লিখতে যাই, তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে গেলে আমাদের আসলে 2 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো, এদের যে কোনো অঙ্ক কতবার আসবে? 20 বার আসবে। তাহলে এখানে কি বলছে? 5 এর কথা বলছে। তাহলে চিন্তা করে দেখেন 5 কয়বার আসতেছে? 20 বার আসতেছে। আপনি ওইটা বের করারও প্রয়োজন নেই, আপনি খুব সহজে আনসার করতে পারবেন।
তো কেউ যদি বলেন যে আসলে কিভাবে, সেটা বুঝি নাই। ধরেন 1 থেকে 10 পর্যন্ত 5 কয়বার আছে? একবার আছে, সেটা কি 5। তারপরে 5টা কোথায় আছে? 15। তারপরে কোথায় পাবেন? 25। তারপরে 35 লিখতে 5 পাচ্ছেন। তারপরে কত? 45। তারপরে কত? 50। এরপরে থেকে আবার একটু সতর্ক থাকতে হবে, যেমন 50-এর পরে কত? 51, 52, হ্যাঁ, তারপরে কত? 53, তারপরে 54। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, 54-র পরে, এই জায়গাগুলো অনেকে ধরতে পারেন না। 54-র পরে কত? 55। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু 2 বার 5, হ্যাঁ, 55। তারপরে কত? 56, 57, 58, 59, তারপরে 65, 75, তারপরে কত? 85, তারপরে 95। এবার আপনি গুণে দেখেন যে আসলে 1 থেকে 100 পর্যন্ত লিখতে গিয়ে আপনি কতগুলো 5 পাইছেন। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তারপরে 17, 18, 19 এবং কি 20। ঠিক আছে, আমরা কাউন্ট করে দেখবো যে এখানে আসলে কয়টা 5 আছে। 20টি। আবারও দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং কি 20। মোট 20 বার আপনাকে 5 লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই জায়গাগুলো। তারপরে আসেন আমরা নেক্সটে আসি, দেখি। অনেকে কমেন্টস গুলো আমি আর পড়ছি না, ফোন রেখে দেই, জাস্ট কোয়েশ্চেন গুলো সলভ করে দেই। এখানে দেখেন, এই কোয়েশ্চেনটা আমার লাস্ট ক্লাস থেকে আসা। আমি যখন 28 নাম্বার লেকচার নিচ্ছিলাম আমাদের ইয়ার ব্যাংকের ক্লাসগুলোতে এবং এনটিএসসি ক্লাসগুলোতেও, সেখানে আমি একটা কথা এখানে বলেছিলাম, আপনাদের চারটাইকে দেখাইছিলাম, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপরে কস, হ্যাঁ, তারপরে টেন, কট, এভাবে দেখাইছিলাম সবগুলো। ওই চারটা দেখেন। তো ওইখানে আমরা আসলে খুবই বেসিক জায়গা থেকে কোয়েশ্চেনটা ছিল সাইন 45 ডিগ্রি। ওই 4 থেকে 2টা কোয়েশ্চেন আসছে, এটা একটা আরো একটা আসছে। তো সাইন 45 ডিগ্রি নিচে সিরিয়ালি কিভাবে পড়ে, আমরা হঠাৎ করে একটা মান জানতে চাইছি, তা আপনি কিভাবে করবেন? আমরা রুলটা শিখাইছিলাম, এখন আপনার ওয়েটা কি। তো সাইন এর নিচে যদি আমি 0, 1, 2 এরকম করে যাই, তাহলে সাইনের নিচে কি পড়ে? 1 পড়ে। তাহলে 1 কে কি দ্বারা ভাগ করতে হবে? 1 কে আমরা যদি সিরিয়ালি করে যাই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। তো সেটা ক্যালকুলেশন করলে আমরা সিরিয়ালি যদি সেটা করে যাই, তাহলে সেখানে যেটা পাচ্ছিলাম, সাইন 45 এর নিচে কত পড়ছিল? সাইন 0 এর নিচে 0, 30 এর নিচে কত? 30 এর নিচে হচ্ছে 1, 45 এর নিচে কি পড়ে? 45 এর নিচে পড়ে হচ্ছে 2, তাই না? এখন এই 2টাকে পরে বলছিলাম কি দ্বারা ভাগ করতে? 4 দ্বারা সবাইকে ভাগ করে দিতে। তারপরে ভাগফল যেটা আসবে সেটাকে আমরা কি করেছিলাম মনে করে দেখেন? বর্গমূল করেছিলাম। তার মানে আলটিমেটলি কত? 1/√2। তাহলে আনসারটা কত? 1/√2। এই যে কোন হঠাৎ করে বললো সাইন 60 ডিগ্রি মান কত, তাহলে সাইন 60 ডিগ্রির নিচে কি পড়ে? 3 পড়ে। তাহলে 3 কে 4 দিয়ে ভাগ করেন এবং বর্গমূল করে, শেষ। এভাবে আমরা বলেছিলাম যে এভাবে মাথায় রাখবেন। ওকে, আমরা পরে আসি। এটা একদম খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেনটা ছিল। দেয়ার এখানে বলছে দা এরিয়া অফ এ সার্কেল ইজ 36 পাই সেন্টিমিটার স্কয়ার, দ্য সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু। আমি লাস্ট নীল ক্ষেত্রে ক্লাস নিয়ে আসছি এই লেকচারটা। এটা ওই ক্লাসটা যারা করেছেন এই সার্কেলের ক্লাসটা, তারা এই কোশ্চেন কখনোই ভুল করবেন না, বা ম্যাক্সিমাম এই কোশ্চেন ভুল করবে না। তো এই হচ্ছে সাপোজ একটি বৃত্ত, এই বৃত্তের কি দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে। তো বৃত্তের এরিয়ার সূত্র আমরা কি জানি? বৃত্তের এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আর তারই মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 36 পাই দেওয়া আছে। এখন বের করতে বলছি কি বৃত্তের সার্কামফারেন্স। তো বৃত্তের সার্কামফারেন্সের সূত্র কি জানি আমরা? 2 পাই আর। তাহলে কার মানটা জানা দরকার? আর এর মান। আর এর মান কোথায় পাবেন? এই সমীকরণ থেকে আর এর মান পাবেন। এই পাই পাই ভাগ করে সরিয়ে দেন, তাহলে আর 36 এর বর্গমূল কত? 6। এখন মান বসান, 2 ইনটু পাই ইনটু 6, 6 দুগুণে কত? 12 পাই। তাহলে আনসারটা হচ্ছে কি? 12 পাই। কোথায় আছে? অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি। খুবই বেসিক জায়গা থেকে। এবার আসেন তাহলে আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। লগ থেকে
এখানে দেখি আমরা কি বলছে যে লগ এক্স ভিত্তিক 144 সমান 4 যদি হয় তাহলে এক্স এর মান কত। তো লগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে এন্টি লগ করে উঠানোর পর কিভাবে আপনার বেস এবং পাওয়ার তাদের অবস্থান চেঞ্জ করে সেটা দিয়ে আমরা খুব দ্রুত করে ফেলতে পারতাম। তো এখানে দেখেন লগ বেস, বেস যেখানে যাক বেসের আকার ধারণ করে, পাওয়ার যেখানে যাক পাওয়ারের আকার ধারণ করে। যারা আমার লগের ক্লাসগুলো করেছেন তারা জানেন এটাকে আমি পাওয়ার বলি, বা আমরা যেভাবে বলি আলাদা করে এটাকে আমরা বলছিলাম বেস, এটাকে বলি আর্গুমেন্ট। এগুলো মাথায় আছে নিশ্চয়ই। তাহলে আমি যদি এক্স এর মান বের করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে এন্টিলগ করে উঠিয়ে দিই। এক্সটাকে যদি এই পাশে রাখি তাহলে এই পাশের পাওয়ার ওই পাশে চলে যাবে, এক্স এর উপর পাওয়ার হয়ে যাবে, আর এই পাশে যে আর্গুমেন্ট আছে নরমালি সংখ্যা যেটা আছে সেটা এই পাশে চলে আসবে। এখন এটা কি সূচকের স্ট্রাকচারে চলে গেছে। তাহলে উভয় পাশে তো আর আপনি বেস সেম করতে পারবেন না, উভয় পাশে আমার কি করতে হবে, পাওয়ার সেম করতে হবে, এবং পাওয়ার সেম করলে পাওয়ার গুলো এলিমিনেট হয়ে যায়, বেস পরস্পর সমান হয়ে যায়। এখন চাইলে এটা আপনি ইচ্ছা করলে অপশন টেস্ট করেও খুব দ্রুত করে ফেলতে পারেন। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলছে, এক্সটা কি ছিল, ভিত্তি। তার মানে আমাদের এক্স টু দি পাওয়ার 4, এই 144 কে আমরা লিখতে পারি 2√3, তার উপরে পাওয়ার 4 দিয়ে লেখা যায়। 4 দিয়ে লিখলে 144 পাবেন। তার মানে আপনি 2 উপরে পাওয়ার 4 দেন, কত হবে, 16। আচ্ছা এটা মনে হয় 3, তাই না? আর √3 উপরে পাওয়ার দিলে 4 দিলে আসবে কত, √3 উপরে পাওয়ার 4 দিলে 3 3 9 আসবে। এখন আপনি গুণ করে দেখেন, 6 নং কত, 54, 4 হাতের আছে 5, তার মানে কত, 14, 144। এখন পাওয়ার পাওয়ার গুলো যদি সেম হয়ে যায়, আমরা সূচকের একটা সূত্র জানি, পাওয়ার পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ার গুলো এলিমিনেট হয়ে যায়, তাহলে বেস পরস্পর সমান হয়ে যায়। দ্যাট মিন্স এক্স এর মান আমরা কত পাইছি, 2√3। আমরা এটা চাইলে অপশন টেস্ট করেও করে ফেলতে পারি খুব দ্রুত। এখানে যেহেতু পাওয়ার আছে, এইখানে যে থাকে সে হচ্ছে পাওয়ার, তাহলে কোন অপশনটি আছে, ধরেন অপশন এর কথাই যদি বলি, তার উপরে আপনি পাওয়ার 4 করে দেখেন 144 আছে কিনা, যদি আসে তাহলে আমার এত কিছু করার দরকার নেই, আমরা আরো দ্রুত আনসার করে ফেলতে পারি। ওকে, এবার আসেন আমরা নেক্সটে যাই, দেখি আর কি কোশ্চেন আছে। হ্যাঁ, ওই যে বলেছিলাম ওই ত্রিকোণমিতি থেকে ওই চার্ট থেকে আরো একটা কোশ্চেন, এ হচ্ছে তার আর একটা কোশ্চেন, sin x প্লাস sin এ cos x ইকুয়াল যদি 1 হয় তাহলে x এর মান কত। এখানে যে অপশন গুলো আছে সেগুলো আমরা x এর মান ধরে কাজ করব। এখন এই কোশ্চেন গুলো যদি খুব দ্রুত করতে চান তাহলে এটা অপশন টেস্ট করাটাই হচ্ছে সবচাইতে সহজ ওয়ে। তো ওই চারটার দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সাইন সাইন 90 ডিগ্রির মান, আমার তো এখানে কি হইতে হবে, আমার এখানে যেটা হইতে হবে সেটা হচ্ছে সাইন এক্স আর কোস এক্স এর যোগফল 1 হইতে হবে। তাহলে আমরা এখানে এক্স এর মান কত সেটা জানতে চাইছি। আমরা যদি অপশন ডি, আর আমি আমার ক্লাসগুলোতে সবসময় বলছি অপশন টেস্টের ম্যাথ গুলো শেষের থেকে করার জন্য, অপশন টেস্ট শেষের থেকে করতে, তাহলে ডি অপশন যদি আপনি চিন্তা করে কাজ করেন তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি সমান কি 1 হয় কিনা, হ্যাঁ, কারণ সাইন 90 ডিগ্রি মান কত 1 আর কস 90 ডিগ্রি মান 0, অতএব যোগ করলে আমরা কি পাচ্ছি 1 ইকুয়াল 1। দ্যাট মিন্স বলাই যায় যে তাহলে আনসারটা কি হবে 90 ডিগ্রি। এতটা বেসিক জায়গা থেকে কোশ্চেন, তারপরে ওই যে আমরা চারটার কথা বলেছিলাম সেই চারটা থেকে আপনি আরো একটা কোশ্চেন পাইছেন, দুইটা কোশ্চেন। এবার আসেন পরে কি বলছে, পরে আবার সূচক স্টাইল থেকে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এট এক্স সমান যদি 0 হয়, তারা বলতেছে যে এক্স সমান যদি 0 হয় দেন তাহলে ফাংশন অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান কি বসাইতে হবে 0, তার মানে এফ অফ এক্স না বলে এইবার এফ অফ 0 বলি। তাহলে ফাংশন অফ 0 যদি হয় তাহলে ই মাইনাস এক্স এর মান কি হবে 0, তার উপরে কি স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আপনি 0 মাইনাস 0 হোল স্কোয়ার মানে কি ই টু দি পাওয়ার, এটা 0ই হবে। আর আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি বেসের উপর যদি পাওয়ার হয় তাহলে তার মান কি হবে 1 হবে, তাহলে এটার মান কি হচ্ছে 1। তাহলে 1 কোথায় আছে, অপশন এ তে। ওকে, আসেন আমরা তারপরে আসি। এটা তো খুবই বেসিক একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। তারা বলছে দা ফর্মুলা b প্লাস x বাই a সমান যদি c হয় তাহলে আমাদের কাছে রিয়ারেঞ্জ টু মেক x দা সাবজেক্ট হোয়াট ইজ x, মানে অযথাই ওই লাইনটা দিয়ে আপনাকে আরো কনফিউজ করছিল আর কি। তার মানে সহজ করে এই সমীকরণে x এর মান বের করতে বলছে। তো আমরা যদি x এর মান বের করতে চাই এখানে আমরা a লসাগু নেই, তাহলে a b প্লাস এখানে কি x ইকুয়াল এখানে হচ্ছে c, তাহলে a b প্লাস x ইকুয়াল আমরা বলতে পারি ac। তার মানে আমরা যেটা বলতে পারি x ইকুয়াল ac মাইনাস ab।
তো আমরা পরবর্তীতে যেটা করতে পারি, x ইকুয়াল আমরা এখান থেকে a কমন নিতে পারি। তাহলে a কমন নিলে c মাইনাস কি থাকে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে c মাইনাস b। তাহলে সেটা কোথায় আছে, সি এ ইন্টু সি মাইনাস বি, আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আনসারটা কি হবে, অপশন এ। এবার আসি, তাহলে আমরা নেক্সটে আসি। খুব সুন্দর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি সেট এর থেকে। ইফ এক্স ইজ ন্যাচারাল নাম্বার, এক্স হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 ডট ডট, এগুলো হবে এক্স এর মান। এখন তারা বলছে সেট এস একটি সেট, এই সেটের উপাদান হবে এক্স, আর এক্স এর ভ্যালু হবে 16 এর বড় এবং সমান। তার মানে এক্স স্কোয়ার এর মান যেটা আসবে, এক্স হচ্ছে একটি এখানে ন্যাচারাল নাম্বার, আর এস হচ্ছে এখানে সেট, আর এস সেটের একটা উপাদান হচ্ছে এক্স, আর কন্ডিশনটা হচ্ছে এক্স কে যদি আমি বর্গ করি তাহলে সেটা 64 এর সমান অথবা তার থেকে বড় হবে। তাহলে এই কন্ডিশন যদি আমরা বলি তাহলে এক্স এর মান আমাদের কি ধরা যায়, এক্স এর মান আমরা কত, 8 কত 64, তার মানে আপনি করে দেখেন 64 গ্রেটার দেন অথবা ইকুয়াল হয় কিনা। তার মানে এক্স এর মান আমরা এখানে কি নিতে পারি, 8 নিতে পারি, আবার চাইলে কি নিতে পারি, 9 নিতে পারি, 10 নিতে পারি, ডট ডট এগুলো আমরা নিতে পারি। কারণ যেহেতু বলছে আপনি এক্স এর মান ধরবেন 64 সমান অথবা 64 বড় হইতে হবে, তার মানে 9 ধরলেও 64 বড় হবে, 8 ধরলে সবচেয়ে ছোট সংখ্যাটা এখানে কত 8, 8 ধরলে 64 সমান, 9 ধরলে বড়, 10 ধরলেও বড়, এভাবে যাইতে থাকবে ডট ডট। কিন্তু আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে, কিন্তু না, আপনার সীমা আনলিমিটেড না, সীমা এইবার আপনাকে কি করে দিছে, আপনার সীমা লিমিট করে দিছে। সেই লিমিটটা কি বলছে, যে এক্স কিউব যদি আবার করে দেন তাহলে আবার সেটা ছোট থাকবে কার থেকে, 100 থেকে ছোট থাকবে। তার মানে এক্স এর মান 8 বসাইলে 64, ঠিক আছে, ছোট এক্স এর মান, এখানে আমরা বলতে পারি যে এক্স এর মান 8 নেওয়া যায়, কারণ 8 বসাইলে কত হয়, 64 হয়, 100 থেকে ছোট। কত, এটা কিউব বলছে তাই না, না সরি এটা কিউব বলছে। তাহলে কিউব যেহেতু বলছে তাহলে কি কি ধরলে, 1 ধরেন, 1 কিউব 100 থেকে ছোট, 2 ধরেন ছোট, 3 ছোট, 4 5 6 7 8 ধরেন ছোট, 9 ধরেন, 9 9 81 তাও ছোট, 10 ধরতে পারবেন না, আর আপনার কিন্তু যাওয়া সম্ভব না। এখন দুইটা কন্ডিশন কি ফুলফিল করছে, কোন দুইটা সংখ্যা একটু খেয়াল করে দেখেন, 8 এবং 9 এখান থেকে নেওয়া যাচ্ছে, আর এখান থেকেও কি নেওয়া যাচ্ছে, 8 এবং 9। তার মানে এস সেট এর উপাদানগুলো কি হতে পারে, 8 এবং কি 9। আশা করি বুঝতে পেরেছি। তাহলে সেটা কোথায় আছে, অপশন বি তে আছে। এবার আসেন তাহলে নেক্সটে যাই, কি বলছে দেখি কোথা থেকে। এই কোশ্চেনটা অনেকের জন্য সত্যি সত্যি একটু কঠিন হয়ে গেছে, অনেকের জন্য, সবার জন্য বলছি না। তো আসেন এই যে এই কোশ্চেনটা আমি একদম পুরো বিষয়টা বেসিক ক্যালকুলেশন করে দেখাই যে আসলে এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। তারা বলছে কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এন্ড স্কোয়ার, ট্রায়াঙ্গেলের সংখ্যা, ত্রিভুজের সংখ্যা এবং বর্গক্ষেত্রের সংখ্যা ইন দা ফলোইং ফিগার, এই ফিগার থেকে বের করে নিয়ে আসতে বলছে। তাহলে আপনি অপশন দুটিতে তাকান, দেখেন ট্রায়াঙ্গেল সবচেয়ে বেশি সংখ্যক, তাহলে স্কোয়ার কি সবচেয়ে কম সংখ্যক। আরো মজার ব্যাপার হলো সবগুলোতে স্কোয়ার 8টা করে দেখতে পাচ্ছি, তার মানে আপনি যদি একটু টিকি পারসন হন তাহলে খুব দ্রুত এটা আনসার করতে পারেন। আগে স্কোয়ার নির্ণয় করার চেষ্টা করেন, তাহলে আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন। এটি হবে এই কোয়েশ্চন দ্রুত আনসার করার একটা টিপস। তাহলে স্কোয়ার নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখেন যে আমরা কিভাবে স্কোয়ার পাই। সাপোজ সবাই একটু আমরা এই চিত্রের দিকে খেয়াল করি, আমি যেটা আঁকছি, ধরুন এটা হচ্ছে একটা কি বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রটাকে যদি আপনি এই 2 ভাগে বিভক্ত করেন, ধরেন এই একটা ভাগে বিভক্ত করলাম, আরেকটা হচ্ছে এই, তাহলে এখানে মোট কয়টা বর্গক্ষেত্র আছে। ফার্স্ট অফ অল এইটা আগে আপনার বুঝতে হবে, কারণ প্রত্যেকটাই দেখেন এইভাবে কিন্তু হয়েছে। তো আমরা বলতে পারি এখানে 1টা 2টা 3টা 4টা এবং ওই হলুদ বর্গক্ষেত্র সহ আরেকটা, মোট কয়টা, 5টা। তার মানে এখানে কিন্তু মোট কয়টা বর্গক্ষেত্র আছে, টোটাল টোটাল এখানে স্কোয়ার আছে হচ্ছে, স্কোয়ার আছে হচ্ছে 4, তার সাথে 1 যোগ করলে কত হয়, 5। তার মানে কোন স্কোয়ার যদি এই শেপে থাকে, একটা স্কোয়ার তাকে যদি আমাদের লম্ব এবং ভূমি বরাবর ভাগ করা হয় তাহলে মোট কয়টা স্কোয়ার হয়, 5টা স্কোয়ার হয়। আপনি একটু ইমাজিন করেন তো, এইখানে এইখানে আমাদের স্কোয়ার সংখ্যা আসলে কয়টা আছে, মূলত বড় স্কোয়ারের কথা যদি বলি। আমি একটু আপনাকে দেখাই যে এখানে খেয়াল করেন, আমার এই এক্সিস্টেন্ট একদম মূল যে বর্গটা সেটা একটু খেয়াল করে দেখি, এই হচ্ছে আমাদের একটা বর্গ।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল বর্গ। এখন এই বর্গটাকে আমরা কিভাবে ভাগ করছি? এইভাবে একটা ভাগ করছি, ফাইন, আর এইভাবে দৈর্ঘ্য বরাবর একটা ভাগ করছি। তাহলে আমরা বলছিলাম এরকম হলে কয়টা বর্গ হবে? এখানে একটা বর্গ দেখতে পাচ্ছি, আমি একটু চেঞ্জ করে নিয়ে আসি। এখানে একটা বর্গ দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে এটা আর একটা বর্গ 2, এটা একটা 3, এটা একটা কি 4, এবং এই অরিজিনাল বর্গ একটা 5। তার মানে এই হলুদের মধ্যে, এই হলুদে আমরা কয়টা, হলুদ যে ফিগারটা আছে এটার মধ্যে আমরা কয়টা বর্গ আছে বলতে পারি? এটার মধ্যে আমাদের টোটাল 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 স্কোয়ারের সংখ্যা আছে হচ্ছে কয়টা? 5টা। এবার আসেন, এখানে আরেকটা বড় ক্ষেত্র আছে, আমি সেটা একটু আপনাদের এঁকে দেখাই। তো এবার হলুদ বাদ দেন, এবার হলুদ বাদ দিয়ে আমি লাল কালার দিয়ে বলি, খেয়াল করে দেখেন যে এইটা কি আরেকটা বর্গ কিনা? হ্যাঁ, এই হচ্ছে আরেকটা বর্গ। ঠিক আছে, আমি হলুদটা বাদ দিয়ে দেখালে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আমি হলুদটা বাদ দিয়ে দিই, তাহলে আপনারা সহজে ধরতে পারবেন। হলুদের বর্গ যেটা সেটা আমরা বুঝে গেছি, এবার লাল কালার দিয়ে আরেকটা বর্গ দেখাবো আপনাদের। তাহলে দেখবেন এখানে মোট কয়টা বড় ক্ষেত্র আছে। তো আমি বলেছিলাম এই হচ্ছে ধরেন আরেকটা বড় ক্ষেত্র। লাল কালারেরটা দিকে তাকান, সবাই একটু লাল কালারের দিকে তাকায়, দেখেন যে এটা আরেকটা বড় ক্ষেত্র কিনা, এবং এই বড় ক্ষেত্রটাও দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর বিভক্ত হয়েছে কিনা। কিভাবে? এইভাবে একটা ভাবে বিভক্ত হইলো, আরেকটা কোথায় হয়েছে, আহ আরেকটা আমরা বলতে পারি এভাবে যদি চিন্তা করি, না এভাবে না, এটা কর্ণ বরাবর হয়ে গেছে। খেয়াল করে দেখেন যে এই যে বড় ক্ষেত্রটা সে এইভাবে বিভক্ত হয়েছে কিনা। এই যে এই দৈর্ঘ্য বরাবর একটা ভাবে বিভক্ত হলো, এই প্রস্থ বরাবর একটা বিভক্ত হলো, তাহলে কয়টা বর্গ হবে? এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে একটা 4টা, আর লাল নিচে আরেকটা, তাহলে মোট কয়টা? 5টা। তাহলে এইবারও আমরা যেটা বলতে পারি টোটাল টোটাল বর্গের সংখ্যা হলো 5টি। তাহলে এখন যোগ যদি করেন তাহলে আপনি কয়টা বর্গ পাইছেন? যেহেতু বর্গাকার শেপ এখানে দুইটা, মূল বর্গাকার শেপ, তার মানে কয়টা পাচ্ছি? 10টা। এখন এই সেন্সে যদি বলেন তাহলে খুব দ্রুত আপনি আনসারটা করতে পারেন যে আপনার 44টা ট্রায়াঙ্গেল এবং 10টা বড় ক্ষেত্র আছে। তো এটা আপনি কিভাবে করলেন? একটু টিক্স, মানে আগে বড় ক্ষেত্র বের করার চেষ্টা করলেন, আগে ট্রায়াঙ্গেল না। তার বড় ক্ষেত্র আছে একমাত্র একটাই জায়গা যেখানে কয়টা বড় ক্ষেত্র আছে? 10টা বড় ক্ষেত্র আছে। এইবার আসেন আমি আলাদা করে আপনাদের কি দেখাই, এখানে আসলে কতটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে সেটা সেটা একটু কমপ্লিকেটেড, তো সেটা আমি দেখাচ্ছি, কিন্তু আনসারটা আসলে এই ওয়েতে করাটাই উচিত। এখন আমি ওইটা একটু দেখাই যে এখানে আসলে ট্রায়াঙ্গেল কয়টা আছে। তো সেটা দেখার আগে আপনাদের বেসিকটা একটু বুঝতে হবে। সাপোজ আমি আবারও একটু বেসিকটা দেখাই। তো এই হচ্ছে আপনার একটা বড় ক্ষেত্র, কেমন? এই বড় ক্ষেত্রটাকে যদি আপনি কর্ণ বরাবর বিভক্ত করেন, কর্ণ বরাবর, তাহলে কয়টা ট্রায়াঙ্গেল হয় সেটা আপনাকে আগে বুঝতে হবে। কর্ণ বরাবর বিভক্ত করলে, ধরেন আমি এই কর্ণ বরাবর একটা বিভক্ত করলাম, তাহলে 2টা ট্রায়াঙ্গেল হলো। আবার এই কর্ণ বরাবর একটা বিভক্ত করলাম, আরো 2টা, তাহলে একটু গুনেন আমরা, এখানে আমরা কয়টা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এইটা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজ হবে। একটা বর্গের মধ্যে কর্ণ যদি হয় 2টা, তাহলে কয়টা ট্রায়াঙ্গেল হয়? 1, 2, 3 এবং কত? 4। 4টা ট্রায়াঙ্গেল এখানে দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হলো 4টা ট্রায়াঙ্গেল এখানে এইভাবে দেখা যাচ্ছে, কিন্তু এই কর্ণ দেখেন, এই যে কর্ণটা সে কিন্তু আবার 2টা ট্রায়াঙ্গেলে বিভক্ত করছে। তার মানে একটা কর্ণ আরো 2টা ট্রায়াঙ্গেল বানাইছে। তাহলে কোন 2টা ট্রায়াঙ্গেল? আমি আগে 4টা লিখে নিই, 4টার সাথে আরো কি কি অ্যাড হচ্ছে দেখেন। এই কর্ণটি, এই কর্ণটি এই একটি ত্রিভুজ আপনার হাতে নিয়ে আসছে, আবার এই দিক দিয়ে আরেকটা ত্রিভুজ নিয়ে আসছে। তার মানে আপনার একটা কর্ণ আরো 2টা তৈরি করলো। এখন আসেন এই যে আরেকটা কর্ণ আছে, সেও কি করছে? সেও কিন্তু 2টা ত্রিভুজ তৈরি করছে, এই একটা আর এদিক দিয়ে এই আরেকটা। তাহলে আমরা একটা বেসিক বর্গের মধ্যে কর্ণ বরাবর 2টা কর্ণ যদি টানি, তাহলে ওই বর্গে মোট 8টি কি হয়? 8টি ত্রিভুজ তৈরি হয়। এখন আপনারা একটু ইমাজিন করে দেখেন, মূল চিত্রের দিকে তাকান যে বর্গ সাইডে, 4টা সাইডে কয়টা বর্গ আছে খেয়াল করে দেখেন তো, যে এটা একটা বর্গ কিনা। আমরা এভাবে ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করতেছি, এইখানে একটা বর্গ, তার মানে এখানে একটা বর্গ মানে এখানে কয়টা ত্রিভুজ আছে? একটা বর্গ মানে হলো এই কর্নারে 8টা ত্রিভুজ আছে। আবার খেয়াল করে দেখেন এই কর্নার দিয়ে কি আরো একটা বড় ক্ষেত্র দেখা যাচ্ছে কিনা। তাহলে এই কর্নারে যে আরেকটা বড় ক্ষেত্র দেখা যাচ্ছে, তাহলে সেইখানেও কয়টা ট্রায়াঙ্গেলে বিভক্ত হয়েছে? ওইখানেও আমরা বলতে পারি
8টি ট্রায়াঙ্গেলে বিভক্ত হয়েছে। ঠিক একইভাবে আমাদের এই কর্নারে কি আরো একটা বর্গক্ষেত্র দেখা যাচ্ছে কিনা? ইয়েস। তার মানে আমরা বলতে পারি এখানে আরো 8টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তার মানে এখানে আপনার আরো 8টি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। ঠিক একইভাবে এই যে লাস্ট ওয়ান আরেকটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছেন, এইখানেও আসলে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে? এখানেও আমরা আরো 8টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি আপাতত এখানে বলি যে আমার টোটাল ট্রায়াঙ্গেল কয়টা হয়েছে, টোটাল ত্রিভুজ আমি যদি আপাতত এখানে বলি যে টোটাল ট্রায়াঙ্গেলের সংখ্যাটা 8 8 4 8 কত 32, তাহলে আমি এটা লিখতে পারি 8 ইন্টু কত 4 প্লাস এখানে আরো কিছু আছে, না আমরা একটু দেখি। এখন এই জায়গাগুলো একটু মুছে দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে। এখন আমি হলুদ কালার গুলো এবার মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনি আবার খেয়াল করেন আর কোন কোন দিক দিয়ে আছে। 4টা বাহুর দিকে খেয়াল করেন তো, 4টা বাহু মানে খুব দ্রুত কিভাবে করবেন। এই যে একটা বাহু আছে, এই বাহু দ্বারা যে ত্রিভুজটা হয়েছে এটা একটু খেয়াল করে দেখেন। আমরা যদি বলি এই একটা ত্রিভুজ, তার মানে একটা বাহুকে, এই বড় ক্ষেত্রের এই বাহুটাকে বেস করে আমি এই দিক দিয়ে একটা ত্রিভুজ পাইলাম, এবং এই বড় ক্ষেত্রের এই বাহুর সমান্তরাল এই যে আরেকটা বাহু আছে সেও দেখেন আরেকটা ত্রিভুজ তৈরি করছে। ভাই একটু ভালো করে খেয়াল করে দেখেন। তার মানে আমরা কি বলতে পারি, একটা বাহুর ক্ষেত্রে এখানে একটা বাহু আসলে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে? দুইটা ট্রায়াঙ্গেল তৈরি করছে কিনা একটা বাহু? ইয়েস। ঠিক একইভাবে তাহলে এই বাহুটাও কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করবে? এই বাহুটাও দুইটা ট্রায়াঙ্গেল তৈরি করবে। যদি চোখে না আসে তাহলে খেয়াল করে দেখেন, এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এবং এই বাহুর সমান্তরালে আরেকটা সমান্তরাল বাহু কোনটা? এটা ওই যে আমি নিচ দিয়ে যে বেসটাকে ধরলাম তার সমান্তরাল বাহু এটা, ও আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি করছে এরকম। তার মানে আমরা পেয়েছি দুটো ট্রায়াঙ্গেল, রাইট। এবার আসেন এই বাহুর দিয়ে খেয়াল করি। তা আমরা কিন্তু অলরেডি বলতেই পারি যে 4টা বাহু আরো 8টা ট্রায়াঙ্গেল তৈরি করছে। তারপরে আমি দেখাচ্ছি। তাহলে এই যে বাহুটা দেখতে পাচ্ছেন, এই বাহুটা সে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে? এই একটা, এবং তার সমান্তরাল বাহু কোনটা? এটা, এই আরেকটা, ঠিক আছে, এই আরেকটা। তার মানে এই বাহুটাও, এই যে বাহুটা সেও কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে? সেও আমরা এখানে দেখতে পাচ্ছি 2টি ট্রায়াঙ্গেল তৈরি করছে। এবার আসেন আরো একটা বাহু আমাদের বাকি রয়ে গেল, কোনটা? এই যে এটা। তাহলে এই বাহুটাও কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করবে? এখানে এও 2টা ট্রায়াঙ্গেল তৈরি করবে, এ এবং ওর সমান্তরাল এই আরেকটা। তার মানে এই বাহুটাও এখানে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে? 2টা। তার মানে 4টা বাহু আরো কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে? 8টা ট্রায়াঙ্গেল তৈরি করছে। তার মানে আমাদের এর সাথে আরো যুক্ত হবে 4টা বাহু। তার মানে 4টা বাহু, প্রত্যেকটা বাহু 2টা করে ট্রায়াঙ্গেল তৈরি করছে। তাহলে 4 দুগুণে 8। এখনো শেষ হয় নাই। এবার দেখেন আরেকটা মজার জিনিস দেখাই, এখানে আরো কি ট্রায়াঙ্গেল আছে। এখন এই যে পুরো, আমরা যদি বলি এই পুরো আরেকটা, এই বড় বর্গের একটা কর্ণ, এটা কিনা? এই বড় বর্গের কর্ণ আরো 2টা করে ট্রায়াঙ্গেল তৈরি করবে। বড় বর্গের 2টা কর্ণ আরো 2টা মোট 4টা ট্রায়াঙ্গেল তৈরি করবে। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল দেখেন, বড় কর্ণ দিয়া বড় আয়তক্ষেত্রের যে কর্ণটা আছে সে এই একটা ট্রায়াঙ্গেল তৈরি করলো, সে কিন্তু 2টা করবে, আবার এই দিক দিয়ে আরেকটা করছে। তার মানে আমি 2টা পাইছি। একটা কর্ণ কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করছে? 2টা। তাহলে আমরা বলতে পারি একটা কর্ণ এখানে আরো কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করলো? আরো 2টা ট্রায়াঙ্গেল করে করলো। একটা কর্ণ আপনার আরো 2টা ট্রায়াঙ্গেল এখানে তৈরি করছে। এবার আসেন আরো একটা কর্ণ রয়ে গেল কোথায়? এই যে একটা কর্ণ দেখতে পাচ্ছেন, এই কর্ণটাও সে কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করবে? অরিজিনাল বর্গের 2টা ট্রায়াঙ্গেল। এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। এই হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল। তার মানে আমাদের অপর যে আরেকটা কর্ণ ছিল, এই যে এই কর্ণটা, সেই কর্ণটা আরো কয়টা ট্রায়াঙ্গেল তৈরি করলো? আরো 2টা ট্রায়াঙ্গেল তৈরি করলো, ঠিক আছে, আরো 2টি ট্রায়াঙ্গেল তৈরি করলো। তার মানে 2 2 আরো কত? 4, আরো 4টা এড হবে। তার মানে 2টা কর্ণ, এবার আমি বুঝাচ্ছি, এই 2 হলো 2টা কর্ণ, আর প্রত্যেকটা কর্ণ 2টা করে ট্রায়াঙ্গেল তৈরি করছে। এইবার আসেন নাম্বার অফ ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল হয়। তো আমরা যদি এদেরকে যোগ করে দেই তাহলে খেয়াল করে দেখেন, 4 এ 32 প্লাস 4 দুগুণে 8 প্লাস 2 দুগুণে 4, তাহলে যোগ করলে 32, আর হচ্ছে এখানে 10 40 44, তার মানে 8 আর ও আচ্ছা এটা তো 4 হবে, 2 দুগুণে 4, তার মানে 8 4 12 আর 32 কত? 44টা ট্রায়াঙ্গেল। তার মানে আরো 44টা ট্রায়াঙ্গেল তৈরি করছে। আশা করি বুঝতে পেরেছি। এই কোশ্চেনটা অনেকেই হয়তো এইরকম ভাবে বেসিক আসলে কখনো চিন্তা করে দেখেন না। আপনি যদি মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন গুলো দেখেন, এইরকম ভাবে বেসিকটা যদি ক্যালকুলেশন করে দেখেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো খুব সহজে ধরতে পারবেন। 32টা
ক্যান, কোনটা ক্যান? তার মানে পরিষ্কার হলে লাল নীল কলম নিয়ে লাল নীল কলম নিয়ে যেতে হবে এটা আনসার করতে গেলে। না ভাই, লাল নীল কলম করার দরকার নাই। এবার আমি যদি বলি আপনি ট্রায়াঙ্গেল গুলো খুব দ্রুত কিভাবে বের করতে পারবেন। কর্নারের 8টা আছে, 4 8 32। প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা বাহু কয়টা করে? 2টা করে। তাহলে বাহু আছে কয়টা? 4টা, 4 দুগুণে 8। এবং প্রত্যেকটা কর্ণ আবার কয়টা করে? 2টা করে। তাহলে 2টা কর্ণের 2 দুগুণে 4। তাহলে 4 8 32, 44 শেষ। প্রত্যেকটা বাহু 2টা করে। প্রত্যেকটা কোণ, এই যে কোণ যেগুলো আছে একদম শীর্ষবিন্দু, 4টা শীর্ষবিন্দু, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে এক একটা বর্গ আছে, তার মানে 8টা করে ত্রিভুজ আছে। আমরা এইভাবে চিন্তা করতে পারি। বেসিক গুলো ক্লিয়ার থাকলে এগুলো খুব সহজে করা যায়। আসেন আমরা পরে যাই। পরে আরো আছে, হ্যাঁ, খুব সহজ একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে a man paid tax on 9,000 টাকা at 30%, 9,000 টাকার উপর 30% ট্যাক্স দেয়। তাহলে ট্যাক্সের অ্যামাউন্টটা কত আসে? 30% ক্যালকুলেশন করতে হবে। 30% মানে 30/100 ইন্টু কার উপর? 9,000-এর উপর। তাহলে ক্যালকুলেশন করলে 2 শূন্য কেটে দেই, 3 নং কত? 27। তার মানে আমরা 2700 টাকা পাই। এই 2700 টাকা হি পেইড, সে দিবে, দ্য ট্যাক্স ইন 12 ইকুয়াল পেমেন্ট, 12টা সমান কিস্তিতে দিবে। তাহলে ভাই তাকে 12 দিয়ে ভাগ করে দেন, তাহলেই তো হয়। তাহলে আমরা 12 দুগুণে কত? 24। তারপরে হচ্ছে আবার 12 দুগুণে 24, 5। তার মানে 225টি কিস্তিতে এই টাকা দিতে পারবে। খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। এখানে যে খুব বেশি ভেঙে চুরে বোঝানো কিছু আছে সেটাও কিন্তু না। স্যার কেন সূত্র, কোন সূত্র? স্যার কোন সূত্র আছে? হ্যাঁ, সূত্র তো বললামই ভাই, সূত্র তো বললাম। তো এগুলো তো আসলে ইন্ডিয়া ম্যাথ থেকে কপি মেরেছে ভাই, সবই ইন্ডিয়ার ম্যাথ থেকে কপি মারা, এগুলা বলার কিছু নেই। আর ম্যাথ তো সবই এক, ইন্ডিয়া বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি বলে লাভ কি, সবই তো একই জিনিস। আপনি বেসিক থাকলে, বেসিক যদি ক্লিয়ার থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন আপনি ম্যাথ নিয়ে ঠকবেন না, অন্য জায়গায় আটকাইতে পারেন। আপনার ওই দেশের ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি ল্যাঙ্গুয়েজ পারবেন না, কিন্তু ম্যাথ সব দেশেরই জন্য একই কথা। আসেন আমরা পরে যাই, কি বলছে। ইফ দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4, আমাদের যে লসাগু গসাগুর কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের যে চ্যাপ্টারটা ছিল আমাদের শীটের, সেই জায়গা থেকে কোয়েশ্চেনটা। তো দুইটা নাম্বারের অনুপাত দেওয়া আছে 3:4, এন্ড দেয়ার লিস্ট কমন মাল্টিপল ইজ 60। লিস্ট কমন মাল্টিপল মানে কি? লসাগু দেওয়া আছে 60। এখন দেন দা নাম্বার ইজ, তাহলে সংখ্যা দুইটা কত? আপনি যদি বলেন যে আমি খুব দ্রুত এই কোয়েশ্চেনটা আনসার করব কিভাবে, তাহলে আমি জাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে লসাগু কত? লসাগু হচ্ছে 12, 60। এই 60কে ওই দুই সংখ্যার অনুপাত কত? 3 4 12, 12 দিয়ে ভাগ করেন। ভাগ করে কত পাইছেন? 5। এখন ওই দুই সংখ্যার সাথে 5 গুণ করেন, তাহলে 3-এর সাথে 5 গুণ করেন, একটা সংখ্যা পাবেন। আর 4-এর সাথে 5 গুণ করেন, অপর সংখ্যাটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কত? 15 এবং কত? 20। কোথায় আছে? 15 20 অপশন এতে। এখন অনেকে বলতে পারেন ভাই এটা কিছুই বুঝি নাই। হ্যাঁ, এটা বুঝতে গেলে আপনার আগে বেসিক ক্লিয়ার হতে হবে। তাহলে দেখেন, আমরা যদি একদম সলিউশনটা একদম ভেঙেই বলি যে এটা কিভাবে হচ্ছে, আপনি ধরে নেন যে আপনার প্রথম যে সংখ্যাটা, প্রথম নাম্বারটা, সেটাকে আপনি 3 একক বলছেন, তো তাহলে এটাকে 3x ধরে নেন। এবং দ্বিতীয় সংখ্যা যেটা, সেটাকে আপনি কি ধরে নেন? 4x ধরে নেন। আমরা লসাগু মানে কি বুঝি? কমন আনকমন উৎপাদকের গুণফল। তাহলে x এর মান বের করতে গেলে আমার সমীকরণ দাঁড় করাইতে হবে। সমীকরণটা কাকে বেস করে দাঁড় করাইতে হবে? ওই লসাগুকে বেস করে। এই দুইটি সংখ্যার কমন উৎপাদক কি? x। আর আনকমন, কমন উৎপাদক হলো x, আনকমন উৎপাদক কি? 3 এবং 4। এই যে আনকমন এবং কমন, এদের গুণফলে হচ্ছে কি? লসাগু। তার মানে আমরা 3 ইন্টু 4 ইন্টু এক্স সমান বলতে পারি কত? 60। এখন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে x ইকুয়াল 60 ডিভাইডেড 3 4 কত? 12। অতএব x এর মান কত পাইছেন? 5। তাহলে 12 কেন দিয়ে 12 দিয়ে ভাগ দিছিলাম, এই লাইনটার দিকে তাকালে বোঝা যায়। অতএব আমাদের এইখানে প্রথম সংখ্যা যেটা, সেটা ছিল 3 ইন্টু এক্স এর মান কত? 5, 3 5 15। এবং এই যে আমাদের দ্বিতীয় সংখ্যাটা, সেটা কি ছিল? 4 ইন্টু 5, তার মানে 4 5 কত? 20। ইয়েস, 15 এবং 20। তো এইগুলোর জন্য আসলে এভাবে করে সময় নষ্ট করার দরকার নাই, এটা আপনি চোখে চোখে করে ফেলতে পারবেন খাতা কলম ছাড়া। ওকে, পরে দেখেন কি বলছে। ইফ টু কয়েন আর টসড, দুইটা কয়েন যদি আপনি টস করেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এট লিস্ট ওয়ান হেড, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? আমাদের লেকচার শীটের 29 নাম্বার যে লেকচারটা ছিল, ওই 29 নাম্বার লেকচারই ছিল হচ্ছে আপনার পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি।
তো ওইখানের ক্লাসগুলো যারা করেছেন তারা এটা খুব সহজে পারছেন। আমি বলেছিলাম, মনে করে দেখেন, যদি কয়েন টস হয় তাহলে তার স্যাম্পল স্পেস যেটা হবে সেটা হচ্ছে, কয়েন টসের ক্ষেত্রে স্যাম্পল স্পেসের সূত্র হবে 2 টু দি পাওয়ার n। এন মানে হলো আপনি কয়টা কয়েন নিক্ষেপ করছেন অথবা একটা কয়েন কতবার নিক্ষেপ করছেন সেটা এন বোঝায়। তাহলে 2 আর n এর মান কত, কয়টা কয়েন নিক্ষেপ করছেন, 2টা কয়েন, তাহলে স্যাম্পল স্পেস হবে এখানে পাওয়ার 2, তার মানে 4 হবে স্যাম্পল স্পেস। অনেকে, আমি ওইটাও বলছিলাম যে এখানে 2টা কেন, কারণ হচ্ছে একটা কয়েনের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি টেল, এই জন্য বেস অলওয়েজ 2 হয়। আবার দেখবেন ডাইসের ক্ষেত্রে কি বলি, স্যাম্পল স্পেস 6 টু দি পাওয়ার n। হ্যাঁ, তো হচ্ছে যাই হোক, তাহলে আমাদের 4টা স্যাম্পল স্পেস হবে। স্যাম্পল স্পেস গুলো যদি আমি আঁকা দেখাই, পিভোটাল ডায়াগ্রাম বলে এটাকে, যদি আমি এভাবে এঁকে দেখাই, তো খেয়াল করে দেখেন আমাদের 4টা স্যাম্পল স্পেসের কথা বলা হচ্ছে। এটা ধরেন হেড টেল, ঠিক আছে, হেড টেল, ওকে। তাহলে আমাদের প্রথম কয়েনটা নিক্ষেপ করলেন সেটা হেড আসতে পারে, দ্বিতীয় কয়েনটা নিক্ষেপ করলেন তাও হেড আসতে পারে। কেন, আর কি কিছু করতে পারে না? হ্যাঁ, প্রথম কয়েনটা নিক্ষেপ করলেন, প্রথমে হেড হেড আসলো, দ্বিতীয় কয়েনটা নিক্ষেপ করলেন সেটা টেল আসতে পারে, ঠিক আছে। অথবা প্রথম কয়েনটা নিক্ষেপ করলেন টেল আসছে, পরের কয়েনটা নিক্ষেপ করলেন হেড আসছে, অথবা প্রথম কয়েনটা নিক্ষেপ করলেন টেল আসছে, পরেরটাও নিক্ষেপ করলেন টেল আসছে। তার মানে 2টা কয়েন যদি আপনি নিক্ষেপ করেন তাহলে সর্বোচ্চ 4টা ঘটনা ঘটতে পারবে, এর বাহিরে কোনোটা হবে না। এখন 1000 মানুষও যদি 2টা কয়েন নিক্ষেপ করে, ঘটনায় 4টাই ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রবাবিলিটি অফ, কি জানতে চাইছে, এট লিস্ট, কি, ওয়ান হেড, ঠিক আছে, ওয়ান হেড, একটা হেড হওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে একটা হেড হওয়ার সম্ভাবনা কত। খেয়াল করে দেখেন, আমরা প্রবাবিলিটি সূত্র কি বলছিলাম, নিচে হয় হচ্ছে টোটাল আউটকাম, উপরে হয় হচ্ছে কি ফেভারেবল আউটকাম। তাহলে টোটাল আউটকাম বলতে কি বোঝাচ্ছে, মানে এখানে মোট কয়টা ঘটনা ঘটছে। খেয়াল করে দেখেন তো, এখানে মোট কয়টা ঘটনা ঘটছে, 1 2 3 4, 4টা ঘটনা ঘটছে, তাহলে আমার টোটাল আউটকাম কত, 4। এইবার আসেন লিস্ট ওয়ান হেড, এই কথার অর্থ কি, লিস্ট এবং মোস্ট, এই দুইটা জিনিস কিন্তু বুঝতেই হবে। লিস্ট 2 হেড মানে হলো একটা হলেও চলে, একের অধিক হলেও চলে, কিন্তু একের কম হবে না। তার মানে লিস্ট 2 এর গাণিতিক ব্যাখ্যা হচ্ছে, লিস্ট 2 হেড এর গাণিতিক ব্যাখ্যা হচ্ছে আমার হেড গ্রেটার দেন ইকুয়াল 1। এখানে 1 বলছে তো, 2 বলে নাই, লিস্ট 1 বলছে, তাহলে এটা হবে কি 1। তার মানে এর এর কন্ডিশন যদি বলি, তার মানে এটাতে কি বোঝায়, হেড বাই একটা হলেও হয়, হেড আমার 2টা হলেও হয়, ঠিক আছে। এবার আসেন আমরা একটু দেখি, এখানে কয়টা হেড আছে, 2টা, আমার এটাও আসবে। এখানে কয়টা হেড আছে, একটা, আমার এটাও আসবে। এখানে কয়টা হেড আছে, একটা, আমার এটাও আসবে। কিন্তু এখানে কোনো হেডই নাই, তার মানে এটা আসবেই না আপনার ফেভারেবল আউটকাম হিসেবে। তাহলে আপনার ফেভারেবল আউটকাম কয়টা হইতে পারে, 1 2 3, তার মানে 3/4। 3/4 কোথায় আছে, অপশন সি তে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আবার এটা 3টা কয়েন নিক্ষেপ করলে আনসার কত হবে ইত্যাদি দেখাই, হ্যাঁ। ওকে, আসেন আমরা পরে কিছু আছে কিনা। খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল সূচকের থেকে। এখানে বলছি 16, কি বলেছে, 16 টু দি পাওয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার 4। আমরা সূচকের নিয়ম অনুযায়ী 2টা সূত্র আমাদের খুব বেশি কাজে লাগে সমীকরণের সূচকের ক্ষেত্রে, হয়তো আমার বেস সমান করতে হয় অথবা পাওয়ার সমান করতে হয়। এখানে আমি কোনোভাবেই পাওয়ার সমান করতে পারবো না, তার মানে আমার বেস সমান করতে হবে। তাহলে বেস এর পাশে কি আছে, 4। আসেন আমরা একটু চিন্তা করি 16 কে এইভাবে লেখা যায় কিনা। 16 কে কি 16 কে কি আমরা এভাবে লিখতে পারি, 4 হোল স্কয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার 4। আলটিমেটলি কি আসছে, 4 2x ইকুয়াল 4 টু দি পাওয়ার 4। এই 4 বেস সেম হয়ে গেছে, ওরা সরে যাবে, তাহলে 2x ইকুয়াল কি হবে, 4। তার মানে আমরা কাটলে কি আসবে, 2। তার মানে আমরা বলতে পারি x এর মান কত আসতেছে, 2। কোথাও আছে, অপশন ডি তে আছে। খুব সিম্পল একটা কোশ্চেন ছিল। আসেন আমরা তারপরে দেখি কিছু আছে কিনা। আরেকটা দেখতে পাচ্ছি, ইফ দ্য ইউনিভার্সাল সেট কনসিস্ট অফ টু সেট এ এন্ড বি। একটা ইউনিভার্সাল সার্বজনীন একটা সেট আছে, এই সেটের 2টা উপাদান এ এবং বি, দেন তাহলে কমপ্লিমেন্টারি সেট অফ এ, তাহলে এ এর কমপ্লিমেন্টারি কি হবে। দেখেন এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো কমন স্পেস কিন্তু নাই, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা হচ্ছে আপনার সাপোজ কি ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের কয়টা উপাদান আছে, এই ইউনিভার্সাল সেটের আসলে 2টা উপাদান আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। এই 2টা বাদে এর ভিতরে আর কোনো উপাদান নেই। তো এখন এখানে আসলে আপনার কমন কোনো জায়গা নেই। 2টা সেট যদি আমরা বলি, ধরেন 2টা সেটের জায়গা কি আমি বৃত্ত দিয়ে বোঝাইতে পারি, ধরেন এই একটা এ সেট আর একটা হচ্ছে কি
বি সেট। এখানে দুইটা সেটই আছে, আর কিচ্ছু নাই। ঠিক আছে, এখন তারা জানতে চাইছে কি যে দেন দা কমপ্লিমেন্টারি অফ সেট এ, তাহলে এ এর কমপ্লিমেন্টারি কি হবে? আমরা জানি কমপ্লিমেন্টারি কিভাবে বের করতে হয়। সাপোজ এ এর কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি সাইন এইভাবেও হতে পারে, কমপ্লিমেন্টারি সাইন এটাও হতে পারে, কমপ্লিমেন্টারি সাইন এটাও হতে পারে। সেটা কি করতে আমরা জানি, ইউনিভার্সাল থেকে ওই সেটটা বিয়োগ করে দিই, ইউনিভার্সাল থেকে ওই সেটটা বিয়োগ করে দিই। ভাই খেয়াল করে দেখেন, পুরো সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এই পুরো সেটটা থেকে আমি বাদ দিয়ে দিছি কোন সেটটাকে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি কোন সেটটাকে বাদ দিয়ে দিছি এখানে? আমি কি এ সেটটাকে বাদ দিয়ে দিছি না? তাহলে এ কে যদি বাদ দিয়ে দিই, এ ক্রস, তাহলে আর বাকি আছে কি? ওইখানে আর কি বাকি আছে? এ সেটটা বাদ দিয়ে দিলে আমরা এই এ সেটটাকে একদম মুছে দিলাম, যে এই সেটটা বাদ হয়ে গেল। তাহলে আমার আর এখানে থাকছে কি বলেন? কে আছে এখানে? আপনি কাকে এক্সিস্ট করতে পারছেন? একে যদি আমি বাদ দিই তাহলে কাকে এক্সিস্ট করা যাচ্ছে? বি কে। তার মানে এটার সমান আমরা কি বলতে পারি? বি সেট। অথবা আপনি চাইলে ফিগারটা এভাবেও চিন্তা করতে পারেন যে এ হচ্ছে ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের, হ্যাঁ, ইউনিভার্সাল সেটের দুইটা উপাদান আমরা যদি বলি, ধরেন এটা এ আর এটা হচ্ছে কি বি। এখন আপনি এর কমপ্লিমেন্ট বের করবেন, এর কমপ্লিমেন্ট, তার মানে ইউনিভার্সাল থেকে এ বাদ দেন, তার মানে এ বাদ, তাহলে আর বাকি আছে কি? বি। তার মানে কমপ্লিমেন্টটা কি হচ্ছে? বি। খুবই বেসিক জায়গার কোশ্চেন এগুলো। এবার আসেন আমরা পরে দেখি আরো কিছু আছে না। এই ছিল 20টি কোশ্চেন। তো আশা করি সবাই খুব ভালো আনসার করেছেন এবং খুব ভালো পরীক্ষা দিয়েছেন। তবে আশা করা যাচ্ছে 60 আপ যাদের আছে, 60 আপ যাদের আছে, প্রেডিকশন এটা যে ফিক্স তা না, 60 আপ যাদের আছে তারা অফকোর্স রিটেনের প্রস্তুতি নিতে থাকেন। যাদের 60 আপ আছে তারা অবশ্যই রিটেনের প্রস্তুতি নিতে থাকেন। তাদের জন্য রিটেনটা আপনার ভালো করতে পারলে ব্যাংকের চাকরি কনফার্ম, কারণ ব্যাংকের চাকরি সম্পূর্ণটাই ডিপেন্ড করে আলটিমেটলি রিটেনের উপর। বাইবার উপর ব্যাংকের চাকরি ডিপেন্ড করে না, কারণ আপনি বাইবাই যদি পাগল না হন তাহলে আপনি বাইবাই ফেল করার কোনো সম্ভাবনা থাকে না। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে আমরা খুব ব্যস্ততার মধ্যেও আমি ওই সময়টাতে উপস্থিত থাকতে পারি নাই, এই সময়টাতে আমি এসে আপনাদের বেসিক গুলো দেখানোর চেষ্টা করেছি। সবাই আশা করি ভালো পরীক্ষা দিয়েছেন। এখন যারা 60 আপ তারা শুধু রিটেনের প্রস্তুতি নিতে থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বলার সাউন্ড নাই, ক্লাস নিলাম, ভয়েস নয়েজ খোদাই। এই লাইভ গাইতে দিছে ওইটা, ওই ইয়ার সলিউশন লাইভ